পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টের রায় আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা সে সিদ্ধান্ত জানাবে আদালত। জুলাই গণহত্যা মামলা ট্রাইব্যুনালে আনিসুল, সালমান, ইনু, মেনন সহ 16 জনের হাজিরা আজ উপস্থাপন করা হবে তদন্তের অগ্রগতি। ময়মনসিংহে মামলা বাণিজ্যে জড়িত বিএনপি নেতা হয়রানির শিকার ব্যবসায়ী নিরীহ মানুষ বাদ যায়নি নিজ দলের নেতাও। বর্ণিল আয়োজনে দেশ জুড়ে মহান বিজয় দিবস উদযাপন, স্বৈরাচারের দোসরদের প্রতিহত করে বিজয় ধরে রাখার শপথ। এবং কুষ্টিয়ায় কৃষকদের জন্য বরাদ্দের কোটি টাকার বীজ সার হরির লুট, অভিযোগ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে বঞ্চিত প্রকৃত কৃষক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছে আমি সাইনা ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে দায়ের করা দুটি রিটের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। গেল 5 ডিসেম্বর শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করে আদালত। বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভুইয়া, জয়নুল আবেদিন, শিশির মনির সহ অন্যান্যরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনীর আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হবে আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রী সহ 16 আসামিকে। এজন্য সকাল থেকে আদালত এলাকা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, আমির হোসেন আমু সহ 16 আসামিকে দ্বিতীয়বার আজ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় তারা কারাগারে আছেন। তাদের আদালতে হাজির করে মামলার অগ্রগতি জানতে নির্দেশ দিয়েছিলেন বিচারক। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আসামিদের কখন আদালতে হাজির করা হতে পারে? আদালত চত্বরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসামিদেরকে আমরা যতটুকু খবর পেয়েছি 9:30টার দিকে তাদেরকে নিয়ে আসা হতে পারে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে সেরকম কিছু কিন্তু জানানো হয়নি, যদিও সেখানে নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা আসলে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং সেখানে সার্বিকভাবে বিস্তারিত এখন পর্যন্ত এখানকার বলা হচ্ছে না। এবং তবে আমরা দেখেছিলাম যে সকাল থেকেই আমরা এখানে ছিলাম, সকাল 7টা-8টার পরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ, র্যাবের পাশাপাশি কিন্তু আমরা দেখেছিলাম যে হাইকোর্টের যে মূল গেট তার সামনে কিন্তু সেনাবাহিনীর যে কর্মকর্তারা তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি যাতে না হয় সেটি কিন্তু নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা দেখেছিলাম যে আজকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং আমলা, বিচারপতি সহ মোট 16 জন আসামিকে নিয়ে আসা হতে পারে এবং সেই আসামিদেরকে আসলে দ্বিতীয়বার আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলা হচ্ছে এবং তাদের ব্যাপারে যে তদন্ত কতটুকু অগ্রগতি হয়েছে সেগুলোর ব্যাপারে আসলে আদালতকে জানাবে প্রসিকিউশন। সে ব্যাপারে কিন্তু আজকে আমরা এতটুকু নিশ্চিত হয়েছে। এর আগে কিন্তু 18 নভেম্বর এই সব আসামিদেরকে কিন্তু তোলা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বিভিন্ন বিষয়ে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের যে মামলা, সেই মামলায় গণহত্যার সাথে জড়িত যেসব আসামি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজকে তাদের মামলার যে পুরোপুরি অগ্রগতি এবং তদন্তের কতটুকু অগ্রগতি হয়েছে সেগুলো কিন্তু প্রসিকিউশন বিচারপতিদেরকে জানাবেন, এতটুকু আমাদের কাছে জানানো হয়েছে। তবে ঠিক কতটা নাগাদ আসবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তারা আনঅফিসিয়ালি যেটা বলছেন যে আর আধা ঘন্টা পরে হয়তো তাদেরকে আদালতে তোলা হবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।
নাশকতার মামলা যেন পিছু ছাড়ছে না ময়মনসিংহের বিএনপি নেতাদের। সরকার পতনের পর খোদ বিএনপি নেতার করা মামলার আসামি হয়ে দলেরই অন্য নেতারা। মামলার হয়রানি থেকে বাদ পড়েনি ব্যবসায়ী ও নিরীহ মানুষও, জানিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ বলছে, নিরপরাধ কোনো ব্যক্তি আসামি হলেও কাউকে হয়রানি করা হচ্ছে না। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ৯ম পর্ব। ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস আহমদের অনুসন্ধান, জানাচ্ছেন এম এ আজিম। পরিবারসহ বিএনপির রাজনীতি করায় ২০১০ সালে আওয়ামী লীগ নেতারা হাতের কবজি কেটে নেয় টানা ৩বারের ইউপি সদস্য লুৎফর রহমানের। নাশকতার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে জেলও খেটেছেন অনেকবার। সরকার পতনের পর এখন আবারও নাশকতার মামলায় আসামি হয়েছেন তিনি। তবে স্বৈরাচারের দোসররা নয়, খোদ বিএনপি নেতাদের করা মামলাই আসামি আবারও লুৎফুর। এখন দেশের এত কিছু পরিবর্তন আমাদের সামনে সুসময় আসতেছে, সেই সময়ও আমি বাড়িতে থাকতে পারতেছি না। আমার নামে আবার আমাকে আওয়ামী লীগ বানিয়ে আমার নামে মামলা দেওয়া হইল। শুধু লুৎফুর নয়, দলীয় কোন্দলে দুটি নাশকতার মামলায় আসামি এখনো অনেক বিএনপি নেতাকর্মীরা। এখন যদি বিএনপি আবার বিএনপি তারা মামলা করে, তো এটা একটা দুঃখজনক। সাজানো মামলায় প্রতিহিংসাবশত আসামি করা নিয়ে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। তারা বলছেন, এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অবিস্পুরা কেসি বর্তমানে কেসটা চলতেছে। আমি কোনো পার্টির সাথে জড়িত না, আমাকে হয়রানি করা হইতেছে। আমি একজন মামলার আসামি, পলাতক হিসেবে আছি। আমার পরিবার, আমার গোষ্ঠী যা আছে সকলে আমরা বিএনপি করি। আমি নিজে একজন বিএনপি সদস্য। আমি এই অবস্থায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি এই বিচারটা চাই। জেলার পুলিশ সুপার বলছেন, নিরপরাধ কেউ আসামি হয়ে থাকলেও পুলিশ তাদেরকে হয়রানি করছে না। চার্জশিট থেকে বাদ দেয়া হবে তাদের নাম। কাউকে গ্রেপ্তারের পূর্বে মামলাটার এজাহারভুক্ত আসামিদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে অনুসন্ধান করে তারপর গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্টের পর জেলায় রাজনৈতিক মামলা হয়েছে ৩০টি। এতে ১,৭১৬ জনের নামসহ ৫,৫৭৫ থেকে ৭,০৪৫ জনকে আসামি করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৯২ জনকে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বঙ্গভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় বীরশ্রেষ্ঠদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের হাই কমিশনার, ৩ বাহিনীর প্রধান, সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব সহ কয়েক হাজার অতিথি অংশ নেন। অনুষ্ঠান শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তোষ জানান বিএনপির সিনিয়র নেতারা। আমি শুনেছি কথাটা, উনি আমার মনে হয় বর্তমান যে অবস্থা এবং জনগণের যে চাহিদা মানসিক, সেই চাহিদাটাকে তিনি উপলব্ধি করে এটাকে সম্মান দেখিয়েছেন এবং এইটা উনি যত দ্রুত পারেন যদি কার্যকর করেন, তাহলে হয়তো দেশের মানুষের একটা স্বস্তি ফিরে আসবে। নির্বাচনের রূপরেখা তিনি ঘোষণা করবেন। তবুও তিনি যেহেতু সংস্কারের জন্য কিছু সময় চেয়েছেন, আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় তাকে সমর্থন জানিয়ে এসেছি, ভবিষ্যতেও সমর্থন জানাবো। মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে মুখর হয়ে উঠেছে রাজধানী সহ সারা দেশ। সরকারি বেসরকারি নানা উদ্যোগে মুক্তির এই আনন্দ উৎসবে যুক্ত হন সংস্কৃতি কর্মীরাও। এবার বিজয় দিবসের ব্যতিক্রমী আয়োজন সবার আগে বাংলাদেশ কনসার্ট। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা আক্তার। এই বিজয়ের উৎসবকে আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, রক্তস্নাত বিজয়ের 53তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে মুখরিত হয়েছে দেশের সংস্কৃতি অঙ্গন।
সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি টেলিভিশন চ্যানেলে রয়েছে বিশেষ আয়োজন। শুধু তাই নয়, নতুন গান, পুরনো দেশাত্মবোধক গানের নতুন সঙ্গীত আয়োজন প্রকাশের পাশাপাশি কনসার্টে গানে গানে প্রকাশ পাবে বাঙালির মুক্তির কথা। মহান বিজয় দিবস উপলক্ষে আজ মানিক মিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করা হয়েছে। দুপুর 12টায় শুরু হওয়া এই কনসার্টে অংশগ্রহণ করেছেন বিনোদন অঙ্গনের বহু তারকা। কেউ আছেন দর্শক সারিতে, আবার অনেকে পারফর্মার হিসেবে। আজকের এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করেছেন নগর বাউল, আর্ক, সোলস, শিরোনাম হিম, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ ও সোনার বাংলা সার্কাস। বিশেষ করে আজকের এই কনসার্টের মাধ্যমে দীর্ঘদিন পর দেশের কোনো খোলা মঞ্চে গিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। আজকের এই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষদের পাশাপাশি তারকারাও বিজয় দিবস নিয়ে নিজেদের ভাবনা এবং তারা দিনটি কিভাবে পালন করছেন তা সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সঙ্গীত শিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, সালাম বাংলাদেশ, সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। ঢাকাই সিনেমা জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা, তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অন্যদিকে লাল সবুজ শাড়ি পরে পতাকা হাতে ছেলেকে নিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে বাইরে খোলা হাওয়ায় বেরিয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। চলচ্চিত্র পরিচালক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী লিখেছেন, ৭১-এর শহীদেরা ২৪-এর খুনিদের রক্ষা করতে আসবেন না, ফলে এই নিয়ে ২৪-এর খুনি বা তার অ্যাপোলজিস্টদের উৎসাহিত বোধ করার কিছু নাই। এছাড়া ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার শেয়ার করেছেন। এসব ছাড়াও বিজয় দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান কারার ওই লৌহ কপাট নতুন আঙ্গিকে পরিবেশনের উদ্যোগ নিয়েছে কয়ার বাংলা। সানজিদ আক্তার, দেশ টিভি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে হওয়া প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। সেই সঙ্গে গেল ১৬ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির চেষ্টা হলে তরুণ প্রজন্ম রুখে দিবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ আয়োজিত লাল জুলাই গানের প্রিমিয়ার অনুষ্ঠানে হাসানাত আব্দুল্লাহ এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন NI নাহিদ। এখন আমি শুনছি শহীদরা নাকি ফিরে আসে, যদি কেউ ফিরে দিতে পারে আমি আমার নাফিসকে সারা জাতির কাছে ফেরত চাই। বিজয় দিবসে ইনকিলাব মঞ্চের লাল জুলাই গানের প্রিমিয়ারে জুলাই বিপ্লবে শহীদ নাফিজ ও আনাসের ছেলেহারা মায়ের কণ্ঠে সন্তানদের ফিরে পাবার আকুতি। আমি ফিরে পেতে চাই আমার সন্তানকে। সোমবার শাহবাগ মোড়ে ৪৭, ৭১ ও ২৪-এর বীর শহীদদের স্মরণে বিজয়ের লাল জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শরীফ ওসমান হাদির লেখা জনতার কবিয়াল খ্যাত রাহাত শান্তনুর কণ্ঠে লাল জুলাই গানের প্রিমিয়ার হয়। এ সময় স্বাধীনতা সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, সচিত্র প্রতিবেদন পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্না সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনরা। ২৪-এর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ফেলানি হত্যা সহ আওয়ামী লীগের আমলে সংগঠিত প্রত্যেকটি হত্যার বিচারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যদি বিচার নিশ্চিত করা না হয়, দেখছি আজকে কালকে কিন্তু অথবা এই ফ্যাসিস্টদের ভাষা আমরা সহ্য করব না। আমরা প্রত্যেকটি হত্যার, এই আওয়ামী ফ্যাসিস্ট আমলের প্রত্যেকটি হত্যার আমরা বিচার দেখতে চাই। ১৯৪৭ থেকে ২০২৪ সালের তথ্যচিত্র দেখতে এসে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষ। শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্য অটুট রাখার আহ্বান জানান তারা। সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। গানের প্রিমিয়ার শেষে ইনকিলাব মঞ্চ শাহবাগ থেকে একটি র্যালি নিয়ে TSC-তে যায়। NI নাহিদ, দেশ টিভি,
ঢাকা। পঞ্চগড়ে কুয়াশা কমলেও অব্যাহত রয়েছে শীতের দাপট। আজকের তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, হিমালয় কন্যা বলে খ্যাত এই জেলাকে বলা হয়। বরাবরের মতোই কিন্তু এখানে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু কনকনে ঠান্ডা হিমেল হাওয়া এটি কিন্তু অব্যাহত রয়েছে। যদিও আজকে সকালে একটু ব্যতিক্রম, অর্থাৎ সকাল 7টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন ছিল, এরপরে কিন্তু আসলে সূর্যের যে আভা সেটি কিন্তু পড়েছে, যেই কারণে কিন্তু আলোর মুখ দেখা গেছে। আমরা যদি বলি যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল এবং শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, যেই কারণে তাদের দৈনন্দিন যে আয় সেটি কিন্তু এই শীতকালে কিন্তু কমে আসে। এবারেও কিন্তু আসলে বালু শ্রমিক, পাথর শ্রমিক, চা শ্রমিক এবং অটো, ভ্যান, সিএনজি চালক তারা কিন্তু অত্যন্ত মানবেতর জীবনযাপন শুরু হয়েছে। তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু অনেকাংশে কমে এসেছে। তারা যেখানে গ্রীষ্মকালে 500 থেকে 700 টাকা আয় করে, বর্তমানে কিন্তু তাদের আয় একেবারে কমে গেছে। আমরা কথা বলতে চাই একজন ভ্যান চালকের সাথে। আপনার কাছে জানতে চাই যে এবার এই শীত আসার পরে আপনার আয় ইনকাম কেমন? কমে গেছে, আয় ইনকাম অনেক কম। আয় ইনকাম কেমন? 200 বা 300। আগে কেমন ছিল? আগে ছিল মোটামুটি ভালো ইনকাম ছিল। আপনি তো ভ্যান চালান, আপনার আয় ইনকাম কেমন বর্তমানে? বর্তমানে তো শীতকাল, একটু ইনকাম কমে গেছে। সারাদিনে মানুষ খাটে খুটে 2 থেকে 250 300 টাকার মধ্যে ইনকাম হয়, এর মধ্যে তো সংসার চলে না। তারপর যা হোক আলহামদুলিল্লাহ, শীতকালের আগে যে ইনকামটা ছিল 500 550 600-এর মধ্যে ইনকাম ছিল। একটু বর্তমানে আমাদের চলা খুব কষ্টকর হয়ে যাচ্ছে শীতকালের। এবং আমাদের ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে একজন ভ্যান চালক বলছে যে তাদের দৈনন্দিন যে আয় সেটি অনেকাংশে কমে গেছে। এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক বলছে যে শীত শুরু হওয়ার সাথে সাথে শীত বস্ত্র বিতরণ শুরু হয়েছে, অর্থাৎ ত্রাণ মন্ত্রণালয় থেকে 5 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই 5 লক্ষ টাকা 5টি উপজেলায় সমানভাবে বন্টন করা হয়েছে। তারা শীত বস্ত্র ক্রয় করে শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে বা দাঁড়াচ্ছে বর্তমানে, এরকম একটি অবস্থায়। আমরা এর পাশাপাশি আমরা দেখেছিলাম গ্রামগঞ্জের অবস্থা। গ্রামগঞ্জে আসলে মানুষ আসলে খেটে খাওয়া যারা মানুষ তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারছে না। অনেকেই খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ বাবু আপনাকে। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। চট্টগ্রামে শীতকালীন সবজির দাম কমলেও আলু, পেঁয়াজ, রসুনের দাম চড়া। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, জানাবেন। ধন্যবাদ। আমি আছি চট্টগ্রামের পাহাড়তলি বাজারে। এখানে সবচেয়ে বেশি পাইকারি দামের বাজারে সব নিত্যপণ্যের জিনিসগুলো পাওয়া যায়। সবজির বাজার এখন একেবারে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো এখন একেবারে পানির দামে। আমি কথা বলে দেখেছি, এখানে দেখতে পাচ্ছি আমরা ফুলকপি, বাঁধাকপি এগুলো একেবারেই কম দামে পাওয়া যাচ্ছে। ফুলকপি পাওয়া যাচ্ছে 40 টাকায় এবং আপনার বাঁধাকপি পাওয়া যাচ্ছে 30 টাকা। তাজা মরিচের যে কাঁচা মরিচের দাম ছিল 100 থেকে 200 টাকা, সেই কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে এখন 40 টাকায়। তো এই ক্ষীরা পাওয়া যাচ্ছে 30 টাকায়, টমেটো পাওয়া যাচ্ছে 10 টাকায়, ধনেপাতা পাওয়া যাচ্ছে 40 টাকায়। তো আমি একটু কথা বলবো একজন পাইকারি বিক্রেতার সাথে একটু কথা বলবো। এই সবজিগুলো কোথা থেকে আনে এবং এত কম দামে কিভাবে বিক্রি করছে একটু জানার চেষ্টা করবো। আমরা এগুলো বিভিন্ন অঞ্চল থেকে, আপনার কুমিল্লা থেকে, তো রাজশাহী, দিনাজপুর, এখানে ঠাকুরগাঁ, আমাদের এখানে সরাসরি গাড়ি আসে তো পাহাড়তলি বাজারে কম রেটে বেচতে হয়। আচ্ছা, কখন থেকে কমেছে সবজির দাম? এই তো আজকে 1 সপ্তাহ ধরে কম। শীতকালীন সবজির দাম কমে পাওয়া যাচ্ছে। কতদিন থাকবে? আমরা কথা শীতকালীন সবজিগুলো ওনারা
অনেক দূর দূরান্ত থেকে এনে এখানে ওনারা পাইকারি বিক্রি করে, তবে পাইকারি এখানে পাওয়া যাচ্ছে, তবে খুচরা এখান থেকে নিয়ে গিয়ে অনেকেই খুচরা বিক্রি করছেন। খুচরায় একটু দাম বেশি থাকে। তো একটু আমি কাঁচা মরিচের দাম জিজ্ঞেস করবো। ভাইয়া কাঁচা মরিচের দাম কত? 40 টাকা, খুচরা পাইকারি একই রেট। খুচরা পাইকারি সেম? জি, একই রেট, 40 টাকা। 40 টাকা আমরা পেয়ে যাচ্ছি কাঁচা মরিচ, পেয়ে যাচ্ছি আমরা 40 টাকায়। ধনেপাতা পেয়ে যাচ্ছি আমরা। তো ধন্যবাদ পায়েল আপনাকে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। অন্যান্য প্রসঙ্গ, কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকদের জন্য সরকারি বরাদ্দের কোটি টাকার বীজ ও সার লোপাটের অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। চলতি মৌসুমে বরাদ্দের বীজ ও সার পায়নি প্রকৃত কৃষক। তাদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের যোগসাজশে আত্মসাৎ করা হয় বরাদ্দ। তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃষক তোফাজ্জল হোসেন। উপজেলার এই মাঠে 10 বিঘা কৃষিজমি রয়েছে তার। বিগত বছরগুলোতে সরকারের দেওয়া বীজ ও সার দিয়ে ঠিকমতোই চলেছে তার চাষাবাদ। তবে এবছর সরকারের বরাদ্দের বীজ ও সার কিছুই পায়নি সে, ফলে পড়েছেন চরম সংকটে। তোফাজ্জলের মতো এ উপজেলার অধিকাংশ কৃষকেরই একই অবস্থা। চলতি মৌসুমে সরকারের বরাদ্দের বীজ ও সার কোনোটিই পাননি তারাও। আমার জানা মতে এই মাঠে কেউ পেয়েছে এরকম আমি শুনিনি। সার বীজ কিছুই পাইনি। যোগ্য ভোর আমরা কিছু পাইনি। কোন বেশি ফেলে কি করে এটা আমরা বলতে পারবো না। আমাদের একটা এখানে আবদার বা আবেদন যে আমাদের কৃষি অফিসাররা দিচ্ছে কোথায়, বেটা যাচ্ছে কোথায়, এটা আমরা জানতে চাচ্ছি। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে হরিলুট করা হয়েছে তাদের জন্য বরাদ্দের বীজ ও সার। তাই এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই তারা। কারা নিচ্ছে, কারা দিচ্ছে, এগুলো আমরা বলতে গেলে কৃষি অফিসারকে বলছে তোমাদের মাল দেওয়া হয়ে গেছে, অথচ আমাদের মাল আমরা পাচ্ছি না। এই সার এবং বীজ যারা নিচ্ছে এবং এর সাথে যারা জড়িত, আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এর একটা সুষ্ঠু তদন্ত করা হোক। তবে কৃষকদের সব অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে সঠিকভাবেই সার ও বীজ বিতরণ করেছেন তারা। আমাদের উপসহকারী কৃষি অফিসারদের কাছে মাধ্যমে তালিকা তৈরি করার মাধ্যমে আমাদের এখানে এসে কৃষক ভাইরা তাদের উপকরণ নিয়ে গেছে এবং আমরা তাদেরকে মাস্টারের স্বাক্ষরের মাধ্যমে তাদের উপকরণ বিতরণ করেছি। আর এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। কোনো অভিযোগ পাইনি এখন পর্যন্ত কোনো কৃষকের কাছ থেকে। যদি কোনো কৃষক অভিযোগ করে যে তারা পাচ্ছে না, কারণ তখন আমরা এটার ব্যবস্থা নেব। সরকারের বরাদ্দ দেওয়া সার ও বীজ হরিলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসেছে বিনা লাভে নিত্যপণ্যের বাজার, যেখানে কম দামে শাকসবজি সহ নিত্যপণ্য কিনতে পারছেন ক্রেতারা। বাজার দর সহনীয় না হওয়া পর্যন্ত এটি চালু রাখার কথা জানিয়েছেন আয়োজকেরা। সহকর্মী সালে এলাহি কুটির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৃষক তোফাজ্জল হোসেন। উপজেলার এই মাঠে 10 বিঘা কৃষিজমি রয়েছে তার। বিগত বছরগুলোতে সরকারের দেওয়া বীজ ও সার দিয়ে ঠিকমতোই চলেছে তার চাষাবাদ। তবে এবছর সরকারের বরাদ্দের বীজ ও সার কিছুই পায়নি সে, ফলে পড়েছেন চরম সংকটে। তোফাজ্জলের মতো এ উপজেলার অধিকাংশ কৃষকেরই একই অবস্থা। চলতি মৌসুমে সরকারের বরাদ্দের বীজ ও সার কোনোটিই পাননি তারাও। আমার জানা মতে এই মাঠে কেউ পেয়েছে এরকম আমি শুনিনি। সার বীজ কিছুই পাইনি। যোগ্য ভোর আমরা কিছু পাইনি। কোন বেশি ফেলে কি করে এটা আমরা বলতে পারবো না। আমাদের একটা এখানে আবদার বা আবেদন যে আমাদের কৃষি অফিসাররা দিচ্ছে কোথায়, বেটা যাচ্ছে কোথায়, এটা আমরা জানতে চাচ্ছি। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে হরিলুট করা হয়েছে তাদের জন্য বরাদ্দের বীজ ও সার। তাই এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই তারা। কারা নিচ্ছে, কারা দিচ্ছে, এগুলো আমরা বলতে গেলে কৃষি অফিসারকে বলছে তোমাদের মাল দেওয়া হয়ে গেছে, অথচ আমাদের মাল আমরা পাচ্ছি না। এই সার এবং বীজ যারা নিচ্ছে
এবং এর সাথে যারা জড়িত আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এর একটা সুষ্ঠু তদন্ত করা হোক। তবে কৃষকদের সব অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে সঠিকভাবেই সার ও বীজ বিতরণ করেছেন তারা। আমাদের উপসহকারী কৃষি অফিসারদের কাছে মাধ্যমে তালিকা তৈরি করার মাধ্যমে আমাদের এখানে এসে কৃষক ভাইরা তাদের উপকরণ নিয়ে গেছে এবং আমরা তাদেরকে মাস্টারের স্বাক্ষরের মাধ্যমে তাদের উপকরণ বিতরণ করেছি। আর এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাননি তারা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। কোনো অভিযোগ পাইনি এখন পর্যন্ত কোনো কৃষকের কাছ থেকে। যদি কোনো কৃষক অভিযোগ করে যে তারা পাচ্ছে না, কারণ তখন আমরা এটার ব্যবস্থা নেব। সরকার বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ভারসাম্যহীন ছেলের সংসার চলে সামান্য সরকারি ভাতায়। তার স্মরণে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি পাঠাগার ও জাদুঘরে নেই আধুনিক সুযোগ সুবিধা। নাজুক এই এলাকার সড়ক যোগাযোগও। তার নামে স্থাপিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি অনুদান না আসায় বিপাকে শিক্ষক শিক্ষার্থীরা। মাওলা সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ৭১-এ স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ১৯৩৪ সালে তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাঘপাছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এলাকাটি বর্তমানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগর নামে পরিচিত। ১৯৫৩ সালে এই সূর্য সন্তান যোগ দেন পাকিস্তান নৌবাহিনীতে, কিন্তু দেশের প্রয়োজনে পদত্যাগ করে ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা যুদ্ধে। সংগঠিত করেন স্থানীয় তরুণ যুবকদের। ১৯৭১-এর ১০ ডিসেম্বর রুহুল স্কোয়াড্রন লিডার হিসেবে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ নিয়ে খুলনা যাওয়ার সময় ৩টি যুদ্ধ বিমান তাদের ওপর গুলি বর্ষণ করে। এ সময় তার হাত ভেঙে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে এক সহযোদ্ধা তাকে নিয়ে সাঁতরে তীরে পৌঁছান। সেখানে কয়েকজন পাকিস্তানি সেনা তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। তার স্মরণে ২০০৭ সালে নিজ গ্রামে স্থাপিত হয়েছে রুহুল আমিন স্মৃতি জাদুঘর ও পাঠাগার। তবে জাদুঘর ও পাঠাগারে যাওয়ার সড়কটির অবস্থা খুবই নাজুক, ফলে দিন দিন কমে যাচ্ছে দর্শনার্থী। আমাদের গ্রামের সন্তান বিশেষ শহীদুল আমিন মূলত পুরো চট্টগ্রাম ডিভিশনের একজন গর্ব করার মতো ব্যক্তি। এখানে আসি ঘুরে দেখবো যে এরকম মনোরম পরিবেশ, আসলে ওই রকম আধুনিক কিছুই না। যে এখানকার যেটা পরিবেশ আমি আশা করছিলাম জাদুঘরটার খুব অভিন্নতা পাইছি। একই সাথে পাঠাগারে নেই কোনো আধুনিক তথ্য সেবার ব্যবস্থা। জনবল সংকট সহ নেই ইন্টারনেট সংযোগও। যে দুটি কম্পিউটার রয়েছে তাও বিকল হয়ে আছে বহুদিন ধরে। এদিকে স্থানীয়দের দান অনুদানেই চলছে তার নামে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে অত্র এলাকার মধ্যে 3টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এমনিতে আরেকটি উচ্চ বিদ্যালয় হাই স্কুল রয়েছে, একটি কলেজ রয়েছে। এর মধ্যে 3টে প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান। তার 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে মারা গেছেন এক ছেলে। বেঁচে থাকা সন্তান মানসিক ভারসাম্যহীন। সরকার থেকে যে ভাতা পান তা দিয়ে কোনো মতে চলে সংসার। বেঁচে থাকার তাগিদে প্রায় সময় অন্যের কাছে হাত পাতেন, আবার কখনো কখনো দেখা যায় ময়লা গাড়ি টানতে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বেঁচে থাকা ছেলের উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি রুহুল আমিন নগরে খুব শিগগিরই আধুনিকতার ছোঁয়া লাগবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের কারখানার কাঁচামাল এবং মেশিনারিজের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার রাত 9:30টায় উপজেলার ঝাউগড়া পৌরসভায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় এতে কেউ হতাহত হয়নি। আগুনের কারণ জানতে তদন্ত করা হবে। বাংলাদেশের 1971-এর বিজয়কে ভারতের ঐতিহাসিক জয় বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহান বিজয় দিবসে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে একথা বলেন তিনি। তার এমন পোস্টে তাৎক্ষণিক প্রতিবাদ জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। লুৎফর কবিরের রিপোর্ট। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী লড়াই,
30 লাখ প্রাণের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971-এর 16 ডিসেম্বরে বিজয় অর্জন করে বাংলাদেশ। ঐতিহাসিক দিনটি স্মরণে সোমবার বিজয় দিবস উদযাপনে মেতেছে বাঙালি। তবে 71-এর অর্জনকে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 71-এ ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদানে সাহসী ও আত্মত্যাগকে তিনি সম্মান জানিয়েছেন, যাদের ত্যাগেই এ বিজয় এসেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী মোদী। তার এমন পোস্টে নানা মহলে বইছে সমালোচনা। মোদীর পোস্টের প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে তিনি লিখেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল। মোদীর বক্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন তিনি। প্রধানমন্ত্রীর মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। বাংলাদেশের বিজয় দিবসকে ভারতীয় সেনাবাহিনীর গৌরব হিসেবে দাবি করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। ইন্দিরা গান্ধী ও ভারতীয় সেনাবাহিনীর বীরত্বে এ বিজয় সম্ভব হয়েছিল বলে মনে করেন কংগ্রেস নেত্রী। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 16 ডিসেম্বর বাংলাদেশের মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান। যদিও ভারতীয় বাহিনী এ যুদ্ধে সম্পৃক্ত হয় একেবারে শেষের দিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, কিন্তু একে কৌশলগতভাবে নিজেদের বিজয় হিসেবে দেখছে মোদী সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসন শহরের এক খ্রিস্টান স্কুলে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছেন। বন্দুকধারী ওই স্কুলের 17 বছর বয়সী ছাত্রী। সোমবারের এই ঘটনায় আরও 6 শিক্ষার্থী আহত হন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। মেডিসন পুলিশ বিভাগ জানায়, স্কুলের একজন শিক্ষক ও এক শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। ঘটনাস্থলে আসার পর বন্দুকধারী ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়, যদিও ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করা হয়নি। অ্যাবান্ডন লাইফ খ্রিস্টিয়ান স্কুলের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 400 শিক্ষার্থী রয়েছে। খেলার খবর। মহান বিজয়ের দিনে জাতীয় দলের পর জয় ছিনিয়ে এনেছেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দল। এশিয়া কাপ টি20তে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলার কিশোরীরা। নারী দল জয় পেয়েছে 28 রানে। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে 9 উইকেটে 122 রান। সাদিয়া আক্তার 31, আফিয়া আসিমা 25 এবং সুমাইয়া আক্তার করেন 24 রান। জবাবে 7 ওভারেই 2 উইকেটে 47 রান তোলে শ্রীলঙ্কা। এরপর ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে থাকে শ্রীলঙ্কানরা। অধিনায়ক সুমাইয়া 3টে এবং ফারজানা ও নিশিতা আক্তার 2টি করে উইকেট নেন। টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। লিটন দাসের অফ ফর্ম নিয়ে বেশ চিন্তায় বাংলাদেশ দলের নির্বাচকরা। লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের যথেষ্ট কাজ করার সুযোগ এসেছে। এদিকে জাতীয় দলের জন্য তামিম ইকবালকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বাংলাদেশ দলে বর্তমানে সবচেয়ে সমালোচিত ক্রিকেটারের নাম লিটন দাস। সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি20তে তার অধিনায়কত্বে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ, কিন্তু ব্যাট হাতে ব্যর্থ লিটন। ওয়ানডেতে ব্যর্থতার রেশ লিটন টেনে এনেছেন টি20তেও। লিটনের এমন বাজে ফর্মের চেয়েও তার আউট হওয়ার ধরন বেশি চিন্তায় ফেলেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। জানান, তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কাজ করার সময় এসেছে। এতটুকু বলতে পারি, উই আর সার্টেনলি কনসার্নড অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট, অ্যান্ড নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয়, তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে, সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। এ সময় তামিম ইকবালের জাতীয় দলে ফেরার বিষয় নিয়ে কথা বলেন প্রধান। জানান, তামিমের সঙ্গে আলোচনার সময় এখন এসেছে। তার সঙ্গে এবং বোর্ডের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তার সঙ্গে নিশ্চয়ই এখন আলাপ করার মতো একটা পর্যায়ে চলে গেছি, এবং আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা, মানে এটার একটা সমাধানের রাস্তা
অনেক বেশি ফার্ম করবে। এ সময় সাকিব আল হাসান ইস্যুতে কথা বলেন প্রধান নির্বাচক। জানান সাকিবের বিষয়ে প্রক্রিয়া মেনে সব সিদ্ধান্ত নেওয়া হবে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল।